rent the capital. They actually gather the capital and then they rent to the producing firms or the manufacturing firms. যদি আমরা হচ্ছে গিয়ে ইকোনমিক পার্সপেক্টিভে চিন্তা করি তাহলে এই যে যারা রেন্টাল কোম্পানি আছে তাদেরকে আমরা বলতে পারি ব্যাংকস এন্ড আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, তাই না? They actually collect the savings from households and then they rent at a rate of interest to the business firms or other personal borrowers. And therefore, business fixed investment includes the business's spending on equipment and structures for use in production. অর্থাৎ তাদের যে capital spending গুলো আছে long term এর জন্য তাদের যে investment আছে in their properties that we are considering here under the business's fixed investment. Then there is a part which is called the residential investment. Residential investment are the investments that are for long term by the households, which they are not obviously going to consume today or tomorrow or in the recent time period, that is going to give them some sort of utility, or they are contributing to a higher living standard of the households for some future period of time. Okay, যেমন ধরেন if they invest in the in purchasing house or in constructing a building for themselves to live or to rent. So those types of investments that they are not going to consume in a very short period of time are considered under the residential investment. Then there is inventory investment, which is also by the business firms. Under inventory investment, we are going to consider all those things that are not considered under the business fixed investment, but they are also for long term. For example, যদি বিজনেস ফার্মের কোনো ধরনের ফিনিশড প্রোডাক্টের ইনভেন্টরি থাকে বা র ম্যাটেরিয়ালসের যদি কোনো ধরনের ইনভেন্টরি থাকে বা ওয়ার্কিং প্রসেসের যদি কোনো ধরনের ইনভেন্টরি থাকে সেটাকে আমরা হচ্ছে ইনভেন্টরি ইনভেস্টমেন্টের মধ্যে কনসিডার করব। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিজনেস ফিক্সড ইনভেস্টমেন্ট এন্ড ইনভেন্টরি ইনভেস্টমেন্ট? ক্যান সামওয়ান এক্সপ্লেইন টু মি? Can you hear me? Yes, ma'am. ম্যাম বিজনেস ফিক্সড ইনভেস্টমেন্টটা ম্যাম কোনো গুডস প্রডিউস করার জন্য ইউজ করা হয়, আর ইনভেন্টরি ইনভেস্টমেন্ট হচ্ছে ম্যাম যে গুডসটা প্রডিউসড হয় এটার স্টকটা। যে গুডসটা প্রডিউসড হয় সেটার স্টকটা। আচ্ছা, আপনারা যদি অন্যভাবে চিন্তা করেন তাহলে বিজনেস ফিক্সড ইনভেস্টমেন্টটা যেটা সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি লঙ্গার টার্মের জন্য, আর ইনভেন্টরি ইনভেস্টমেন্টটা হচ্ছে কি উইদিন 1 ইয়ার হয়তো বা এই জিনিসটা কি বলবো যে এই জিনিসটা ইউজ হয়ে যাবে। আপনারা ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং পড়েছেন বা সামনে করবেন বা এই সেমিস্টারে করছেন? ম্যাম ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এখনো পর্যন্ত আমরা পড়িনি, এই সেমিস্টারও পড়ছি না। সেমিস্টার করছেন? আচ্ছা, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এই কনসেপ্টগুলো খুব ডিটেইলসে আপনারা জানবেন। সো ওখানে দেখবেন যে ইনভেন্টরি ইনভেস্টমেন্টের মধ্যে হচ্ছে ইউজুয়ালি ফার্ম যে গুডস বা সার্ভিস গুলো সেল করে দিবে উইদিন 1 ইয়ার সেগুলো হচ্ছে এই স্টকটাতে রাখে। হাউএভার দিস ইজ in terms of like business farm, maybe this is considered as short term, but আমরা যদি আজকের কনজাম্পশনের কথা বলি, definitely inventory investment is not something that they're going to consume by today or tomorrow. But this is although this is long term, but this is comparatively shorter in terms of its life cycle compared to businesses fixed investment. Fixed investment কোনগুলো? যেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর পারপাসে যেই বিল্ডিং বা ধরেন মেশিনারিজ ইকুইপমেন্ট যেগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি বিজনেসের ফিক্সড ইনভেস্টমেন্ট। সো দিস আর both long-term investment and they are not going to be consumed in very short periods of time. Okay, so here we are going to focus. বলেন ম্যাম, রেকর্ডিংটা অন করা হয় নাই, আপনি কি রেকর্ডিংটা অন করে নিয়েছি তো বাবা। দেখাচ্ছে না ম্যাম। এবার দেখাচ্ছে? ইয়েস ম্যাম, এখন ঠিক আছে। আচ্ছা, রেকর্ডিংটা আমি শুরুতেই অন করে দিয়েছি।
ওকে, সো আমরা প্রথমে ফোকাস করব হচ্ছে বিজনেসের ফিক্সড ইনভেস্টমেন্টের উপরে, যেটা আমরা বলছি যে লং টার্মের জন্য তাদের যে ধরেন বিল্ডিং আছে বা ইকুইপমেন্ট আছে, লং টার্মে যে জিনিসগুলো হচ্ছে তারা প্রোডাকশনের জন্য ব্যবহার করছে, সেটাকে আমরা বলছি হচ্ছে কি বিজনেসেস ফিক্সড ইনভেস্টমেন্ট। এখানে আমরা যেটা আগে আমি বলে নিলাম যে বিজনেসকে এখানে আমরা হচ্ছে গিয়ে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগে হচ্ছে গিয়ে তারা যারা ম্যানুফ্যাকচারিং অফ দ্য গুডস অর সার্ভিসেস এর সাথে রিলেটেড। সো তারা কি করে, তারা হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট গুডস পারচেজ করে এবং ফিউচার প্রোডাকশনের জন্য ব্যবহার করে। এখানে ফিক্সড বলতে যেটা বোঝাচ্ছে যে এটা হচ্ছে গিয়ে কিছু সময়ের জন্য তারা ব্যবহার করতে পারবে, for some years. It can be 5 years, it can be 1 decade, also it can be more than that. যদি ল্যান্ড হয় তাহলে এটা হচ্ছে গিয়ে for a very long period of time they can utilize it for the purpose of production. So they are not going to be sold or consumed within a very short period of time. So এইখানে আমরা যেই মডেলটা ব্যবহার করব সেটা হচ্ছে গিয়ে নিওক্লাসিক্যাল মডেল অফ ইনভেস্টমেন্ট। অ্যাকচুয়ালি নিওক্লাসিক্যাল মডেল অফ ইনভেস্টমেন্টটা যেটা, সেটা এক্সামিন করে what are the benefits and costs of a business firm in owning these capital goods. So when we are going to own a capital good, in terms of neoclassical theory, we are saying that they are actually analyzing the benefits and costs of owning a capital good. So when a firm or a business will own a capital good, ম্যাম যখন লং টার্মের জন্য ইনভেস্ট করতে হবে তখন? when we are speaking about benefit and costs, obviously when the benefit will be higher than the cost, only then a business or a firm is going to acquire a capital good. যদি আমরা কস্ট বেনিফিট অ্যানালাইসিসের কথা বলি তাহলে অবশ্যই আমাদের বেনিফিটের কথা চিন্তা করতে হবে। বেনিফিট যদি আমাদের অ্যাকুইজিশনের যে কস্টটা আছে তার চাইতে বেশি হয়, তখনই শুধুমাত্র বিজনেস ফার্ম সেই ক্যাপিটাল গুডটা পারচেজ করবে বা সেটাতে ইনভেস্টমেন্ট করবে। ঠিক আছে, এটা শুধুমাত্র এই ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রেই ইকোনমিক্সের যে কোনো কিছু আমরা অ্যানালাইসিস করার সময় আমরা কি করি, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করি, তাই না? জানার জন্য যে what is the cost, what is the benefit. If the benefit is higher, there is economic profit. If the benefit is not there, we are not going to make that investment, or whatever decision it is, we are not going to take that investment. So how we are going to measure the benefit? By the marginal product of capital. ঠিক আছে, সো আমরা দেখবো যে এক ইউনিট অফ মোর ইনভেস্টমেন্টের জন্য আমাদের কি পরিমাণে বেনিফিট আসছে এবং যে বেনিফিটটা আসছে সেটা কস্টটাকে কভার করছে কিনা। ঠিক আছে, আমরা অ্যাডিশনাল যে বেনিফিটটা সেই পার্সপেক্টিভে দেখবো। অলসো ইট ইজ গোয়িং টু দ্য নিওক্লাসিক্যাল মডেল ইজ গোয়িং টু কভার দ্য ইন্টারেস্ট রেট অ্যান্ড দ্য ট্যাক্স রুলস অ্যাফেক্টিং দিস ডিসিশনস অফ দ্য ফার্মস। So the production firms we are considering here as those firms who are utilizing the capital goods or who are actually doing the investment. On the other hand, there are some other business firms who are renting this capital to them. Okay, so although they are not mentioning here, they are actually the financial companies in the economy. Next, we want to know, এখানে দেখেন বলা হয়েছে যে the neoclassical model of investment shows the marginal product of capital, interest rate, and then tax rules that are going to affect the firm's investment decision. So here আপনারা দেখতে পাচ্ছেন যে টু টাইপস অফ ফার্মস এর কথা বলা হচ্ছে, যেখানে হচ্ছে প্রোডাকশন ফার্ম আছে, রেন্টাল ফার্ম আছে। আফটার দ্যাট উই ওয়ান্ট টু নো দ্য ক্যাপিটাল রেন্টাল মার্কেট। দেখেন এখানে আমাদের এক্স আর ওয়াই অ্যাক্সিসে কি কি আছে। আমাদের এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে গিয়ে ক্যাপিটাল স্টক, যেটাকে আমরা কে দিয়ে ডিনোট করছি। আমরা ক্যাপিটাল স্টক একেবারে শুরুতেই দেখেছি যে আমরা এটাকে কে দিয়ে ডিনোট করি। আমরা যেখানে হচ্ছে গিয়ে ফ্যাক্টরস অফ প্রোডাকশন যে চ্যাপ্টারে পড়েছিলাম সেই চ্যাপ্টারেই আমরা এটা ইন্ট্রোডিউস করেছিলাম। অ্যান্ড অন দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস আমরা হচ্ছে গিয়ে রিয়েল রেন্টাল প্রাইস দেখছি। রিয়েল রেন্টাল প্রাইস কেন বলছি এটাকে আমরা, দেখেন আমরা আর যেটা হচ্ছে গিয়ে রেন্টাল প্রাইস সেটাকে পি দিয়ে ডিভাইড করছি। So we are actually considering the relative price of the rental compared to other goods and services in the industry. As a result, this is our real rental price, not the nominal one. Okay, so আমাদের supply curve যেটা আছে for capital সেটা হচ্ছে গিয়ে vertical. What does the vertical supply curve indicate?
কনস্ট্যান্ট সাপ্লাই। ভার্টিক্যাল সাপ্লাই কার্ভটা ইন্ডিকেট করছে যে there are actually fixed number of capital stocks available in the economy. এটা হচ্ছে কি কোনোভাবেই চেঞ্জ হবে না যদি কোনো ধরনের র্যাডিক্যাল শিফট না হয়। র্যাডিক্যাল শিফট যদি না হয় তাহলে রাইট ওয়ার্ড শিফট করবে না, আবার একই রকম ভাবে যদি লেফট ওয়ার্ড শিফট করতে হয় তাহলেও আমাদের এমন কোনো একটা চেঞ্জ আসতে হবে যেটার কারণে হচ্ছে কি ক্যাপিটাল স্টকটা কমে যাচ্ছে। হাউএভার যদি আমরা নরমালি চিন্তা করি তাহলে হচ্ছে গিয়ে ক্যাপিটাল সাপ্লাইটা ইকোনমিতে ফিক্সড থাকবে, যে জন্য আমরা ক্যাপিটাল স্টকের যে সাপ্লাইটা আছে সেটাকে কে বার দিয়ে ডিনোট করছি, কারেন্ট যে লেভেলটা আছে সেটাকে আমরা কে বার দিয়ে ডিনোট করছি। অন দ্য আদার হ্যান্ড আমাদের ডিমান্ড কার্ভটা যেটা সেটা হচ্ছে গিয়ে ডাউনওয়ার্ড স্লোপিং। ডাউনওয়ার্ড স্লোপিং হওয়ার কারণ কি? Do you know why the demand curve is downward sloping? ম্যাম অ্যাডিশনাল ইউনিট ক্যাপিটালের জন্য মানে প্রোডাক্টিভিটি কমতে থাকবে কনস্ট্যান্টলি। আমরা যেহেতু ডিমান্ড কার্ভটার স্লোপ হিসেবে কি পাচ্ছি, ডিমান্ড কার্ভটার স্লোপ হিসেবে পাচ্ছি হচ্ছে কি মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল, তাই না? সো যখন এনপিকে কমতে থাকবে। জি, যখন হচ্ছে গিয়ে আমরা 1 ইউনিট পরিমাণ ক্যাপিটাল অ্যাড করব, the extra output produced will actually going to reduce as we are going to add more capital to the stock. So the demand curve is actually downward sloping. Also there is another reason. এটা তো একটা আছে যে স্লোপটা হচ্ছে গিয়ে একটা কি রিজন আছে বলতে পারেন? ম্যাম ইন্টারেস্ট রেট। ম্যাম হ্যাঁ প্রাইসটা যেটা প্রাইসটা এক্স্যাক্টলি। হাউএভার এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন হচ্ছে গিয়ে আমাদের ডিমান্ড বেশি থাকবে তখন ডেফিনেটলি প্রাইসটা হায়ার থাকবে, যখন হচ্ছে ডিমান্ড কমে যাবে তখন হচ্ছে গিয়ে কি হবে, আমাদের যে সাপ্লাই আছে সাপ্লাইয়ের চাইতে ডিমান্ড যদি বেড়ে যায় তাহলে হচ্ছে গিয়ে প্রাইস হায়ার হয়ে যাবে, আর যদি ডিমান্ডের চাইতে সাপ্লাই কমে যায় তাহলে কি হবে, তখন হচ্ছে গিয়ে প্রাইসটা বেড়ে যাবে। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের ক্যাপিটাল স্টকের যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে কি ফিক্সড, অ্যাজ এ রেজাল্ট প্রাইসের উপরে কি এটার কোনো ধরনের ইম্প্যাক্ট পড়ছে? লেভেল অফ সাপ্লাইয়ের পড়ছে না, শুধুমাত্র ডিমান্ড কার্ভটাই ডাউনওয়ার্ড স্লোপিং। হাউএভার it cannot actually affect the amounts of capital stock available in the economy. The only impact it can put is the rental price. It can increase or decrease for the rightward or upward shift of the demand curve and downward or leftward shift of the demand curve. এখন এই যে upward বা leftward shift হবে demand curve এর, এটা কখন হবে? ডিমান্ড কার্ভটা কখন হচ্ছে কি রাইটওয়ার্ড বা লেফটওয়ার্ড শিফট করবে? ম্যাম টেকনোলজিক্যাল চেঞ্জের কারণে কি ক্যাপিটাল বেশি প্রয়োজন হতে পারে কখনো? টেকনোলজিক্যাল চেঞ্জের কারণে হতে পারে, কিন্তু আচ্ছা ঠিক আছে, এটা আমি আরেকটু পরে আবার এক্সপ্লেইন করি। আমরা যখন ইনভেস্টমেন্ট ফাংশনে যাব তখন হচ্ছে কি আমরা এটা এক্সপ্লেইন করি। হাউএভার ফর দ্য টাইম বিং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইসটা যেটা সেটা কিভাবে ডিটারমাইন্ড হচ্ছে, যেখানে হচ্ছে কি আমাদের মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল যেটা সেটা হচ্ছে এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য or R by P, এই দুইটা যেখানে হচ্ছে গিয়ে ইকুয়েট করছে সেই পয়েন্টটাতে হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম রেন্টাল প্রাইসটা ডিটারমাইন্ড হচ্ছে। এবং ইকোনমিতে হচ্ছে গিয়ে ক্যাপিটাল স্টকের যে সাপ্লাইটা সেটা হচ্ছে গিয়ে ফিক্সড, অ্যাজ এ রেজাল্ট উই আর এক্সপ্রেসিং ইট উইথ কে বার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্জিনাল ক্যাপিটাল স্টকের যে সাপ্লাই ইকোনমিতে সেটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল, ক্যাপিটাল ডিমান্ডের যে কার্ভটা সেটা হচ্ছে গিয়ে ডাউনওয়ার্ড স্লোপিং, এবং এটার স্লোপটা কি, এটার স্লোপটা হচ্ছে গিয়ে এমপিকে, এবং যে পয়েন্টটাতে হচ্ছে গিয়ে আমাদের ডিমান্ডের সাপ্লাই কার্ভটা ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টটাতে হচ্ছে গিয়ে ইকুইলিব্রিয়াম রেন্টাল রেট অফ দ্য ক্যাপিটাল ইজ ডিটারমাইন্ড। আচ্ছা, আপাতত এই পর্যন্ত আমরা দেখলাম। নেক্সট আমরা দেখবো হচ্ছে গিয়ে what are the factors that actually affect the rental price? আমরা কব-ডগলাস প্রোডাকশন ফাংশন পড়েছিলাম একবারে শুরুর দিকে, মনে আছে কি আপনাদের? আচ্ছা, মনে না থাকলেও অসুবিধা নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কব-ডগলাস প্রোডাকশন ফাংশনটা কি করছে, ইট ইজ অ্যাকচুয়ালি এক্সপ্রেসিং দ্য ওয়াই ইন টার্মস অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এখানে আমাদের তিনটা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে গিয়ে এ যেটাকে আমরা টেকনোলজি হিসেবে ডিনোট করি, কে হচ্ছে ক্যাপিটাল, আর এল হচ্ছে গিয়ে লেবার। সো কে এর যে শেয়ারটা সেটা হচ্ছে গিয়ে আমরা আলফা দিয়ে
এক্সপ্রেস করছি আলফার ভ্যালুটা হচ্ছে গিয়ে 0 to 1 এর ভিতরে থাকবে এবং বাকি যে পার্টটা সেটাকে আমরা হচ্ছে লেবারের কন্ট্রিবিউশন হিসেবে ধরে নিই অ্যাজ দ্য রেজাল্ট আমরা 1 মাইনাস আলফা দিয়ে সেটাকে ডিনোট করি লেবারের যে কন্ট্রিবিউশন অন দ্য টোটাল আউটপুট the MPK and the equilibrium R by P is therefore determined by R divided by P equals to MPK আমরা জানি যে ইকুইলিব্রিয়াম লেভেলটা হচ্ছে কি সেই লেভেলে যেখানে হচ্ছে আমরা এই দুইটাকে ইকুয়েট করতে পারি সো ইকুয়ালস টু হচ্ছে কি এখানে দেখেন আলফা টাইমস হচ্ছে গিয়ে A টাইমস হচ্ছে গিয়ে L by K to the power 1 minus alpha এই জিনিসটাও আমরা কপ-ডগলাস প্রোডাকশন ফাংশনে ডিরাইভ করে আসছিলাম ঠিক আছে সেখানে এই জিনিসটাও আমরা দেখে আসছিলাম হাউএভার যদি আপনারা এটা পুরোপুরি না বুঝেন তাহলে হচ্ছে গিয়ে বইয়ের যে এক্সপ্লেনেশনটা আছে সেটা একটুখানি দেখে নেবেন এখানে কি করা হয়েছে বলেন তো আমরা কেমন করে হচ্ছে গিয়ে R by P equals to MPK equals to alpha times A times হচ্ছে গিয়ে L divided by K to the power 1 minus alpha এটা পেলাম কিভাবে প্রোডাকশন ডিফারেন্সিয়েশন করে ঠিক আছে ডিফারেন্সিয়েশন করেছি আমরা যদি জিনিসটা মনে না থাকে তাহলে হচ্ছে কি কপ-ডগলাস প্রোডাকশন ফাংশনটা আমরা যে চ্যাপ্টারে পড়েছিলাম সেই চ্যাপ্টারে আবার একটুখানি রিকল করে দেখেন এই জিনিসটা আমরা সিম্পলি ডিফারেন্সিয়েট করেছি আচ্ছা এখন দেখেন the equilibrium R by P would increase if K decreases ঠিক আছে যদি K কমে যায় যদি L বেড়ে যায় গ্রোথ অর ইমিগ্রেশন এবং যদি A আর L এই দুইটা যদি বেড়ে যায় আর K যদি কমে যায় actually what does it indicate it indicates that যে আমাদের লেবারের যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে গিয়ে বাড়তে হবে টেকনোলজিক্যাল কোনো ধরনের ইমপ্রুভমেন্ট হতে হবে অথবা যদি কোনো ধরনের ডিজাস্টার হয় ডিজাস্টারের কারণে হচ্ছে গিয়ে আমাদের ক্যাপিটাল কমে যেতে পারে ঠিক আছে এখানে ডিজাস্টারের মধ্যে কি কি আছে দেখেন আর্থকোয়েক ওয়ার এই দুইটার একটাও কিন্তু মানুষের পক্ষে কন্ট্রোল করা পসিবল না অন দ্য আদার হ্যান্ড পপুলেশন গ্রোথ ইমিগ্রেশন এই জিনিসগুলো হচ্ছে গিয়ে খুব বেশি যে ইনফ্লুয়েন্স করা পসিবল তা না এগুলো হচ্ছে গিয়ে মোটামুটি ন্যাচারালি হচ্ছে গিয়ে ধরে নেওয়া যায় on the other hand technological ইমপ্রুভমেন্টটা যেটা সেটা হচ্ছে কি গভর্নমেন্টের কন্ট্রোলে থাকে হ্যাঁ গভর্নমেন্ট হচ্ছে কি টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টে কন্ট্রিবিউট করতে পারে আমরা ফ্যাক্টরস অফ প্রোডাকশনের চ্যাপ্টারে দেখেছি অথবা গভর্নমেন্টের যদি রুলস রেগুলেশনস এ কোনো ধরনের চেঞ্জ আসে তাহলে হচ্ছে গিয়ে টেকনোলজির যে শিফটটা সেটা ইকোনমিতে আসতে পারে ওকে নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে কস্ট হ্যাঁ বলেন উপরের যে ইকুয়েশন ছিল নেক্সট প্রিভিয়াস স্লাইডে ওখানে বললেন যে কে উইথ রেসপেক্ট টু কে দিয়ে তো আমরা ডিফারেন্সিয়েট করছিলাম তাই না মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল কে ঠিক আছে ম্যাম ddx of k ওকে সো যেটা বলছিলাম যে আমরা এরপরে দেখবো হচ্ছে কি কস্ট অফ ক্যাপিটাল সো আপনারা হয়তো বা ফাইন্যান্সে কস্ট অফ ক্যাপিটাল পড়েছেন তাই না কস্ট অফ ক্যাপিটাল কি হোয়াট ইজ দ্য কস্ট অফ ক্যাপিটাল ম্যাম অ্যাভারেজ কস্ট অফ অল সোর্সেস অফ ক্যাপিটাল যেটা সোজা ভাষায় বলতে গেলে বা ইনকাম করতে হবে এখান থেকে সিম্পল ওয়ার্ডে যদি আমরা বলতে চাই তাহলে হচ্ছে যে আমরা যদি কোনো একটা ক্যাপিটাল ওয়ান অ্যাডিশনাল ইউনিট অফ ক্যাপিটাল অ্যাকোয়ার করতে চাই তাহলে সেটার জন্য আমাদেরকে যে পরিমাণে কস্ট ইনকার করতে হবে সেটাকে আমরা বলছি হচ্ছে কি কস্ট অফ ক্যাপিটাল এখনো এখানে আমরা দেখবো যে এটাকে আমরা ইন্টারেস্ট রেটে যেভাবে হচ্ছে গিয়ে রেট হিসেবে অ্যাকচুয়ালি ফাইন্যান্সে দেখি সেভাবে সরাসরি হয়তো আমরা এখনো এখানে পাবো না however we are going to actually measure all the individual components যেটার থ্রুতে আমরা ওই টোটাল কস্ট অফ ক্যাপিটালের রেটটা পাই সো যেটা আমি শুরুতে বলেছিলাম যে whenever a firm will plan to own a unit of capital, it will always analyze its costs and benefits. Whenever the benefit will be more than the cost, then it is going to go for the capital investment. Otherwise, the firm is not going to add the extra unit of capital to its capital stock. So, যারা হচ্ছে কি রেন্টাল করছে অর্থাৎ যারা হচ্ছে কি ক্যাপিটালটা রেন্ট করছে টু দ্য বিজনেস ফার্ম তাদের জন্য ইনকাম কোনটা বলেন তো What are the income for those firms who are renting the capital? ইন্টারেস্ট রেট যেটা হচ্ছে কি বিজনেস ফার্মের জন্য কস্ট
ঠিক আছে, বিজনেস ফার্মের জন্য যেটা কস্ট, যে অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে, যে প্রাইসটা হচ্ছে গিয়ে তারা রেন্টাল যে ফার্মগুলো আছে, সোজা ভাষায় বলতে গেলে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে যেটা পেমেন্ট করছে সেটা হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য ইনকাম, আর বিজনেস ফার্মগুলোর জন্য সেটা হচ্ছে গিয়ে কস্ট। হাউএভার বিজনেস ফার্মের যে কস্ট আছে, এই যে পেমেন্টটা, ইন্টারেস্টের পেমেন্টটা, এটা হচ্ছে কি অনলি ওয়ান পার্ট অফ দেয়ার কস্ট। এটা ছাড়াও আরো বিভিন্ন ধরনের কস্ট কিন্তু তাদের এই কস্ট অফ ক্যাপিটালের মধ্যে আছে। সো ফার্স্ট অফ অল দে হ্যাভ টু পে ইন্টারেস্ট অন দ্য লোন, যেটাকে আমরা হচ্ছে গিয়ে এখানে ডিনোট করছি I টাইমস পিকে দিয়ে। পিকেটা কি? পিকেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি দ্য পারচেজ প্রাইস অফ এ ইউনিট অফ ক্যাপিটাল, আর এখানে আইটা কি? আইটা হচ্ছে কি আমাদের নমিনাল ইন্টারেস্ট রেট। সো যখন আমরা হচ্ছে গিয়ে আই দিয়ে পিকে মাল্টিপ্লাই করছি, দেন উই আর গোয়িং টু গেট দ্য টোটাল ইন্টারেস্ট কস্ট। ওকে, দিস ইজ ওয়ান পার্ট। অ্যানাদার পার্ট হচ্ছে কি আমাদের জন্য ডেপ্রিসিয়েশনের যে কস্টটা, সেটা। ঠিক আছে, আমরা জানি যে যে কোনো ক্যাপিটাল গুড যদি আমরা ব্যবহার করি, তাহলে সেটার উপরে কি করতে হবে? ফার্মকে হচ্ছে কি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বিয়ার করতে হবে, কারণ সেটার ইউজুয়াল একটা ওয়্যার এন্ড টিয়ার আছে, তাই না? সো দ্য ডলার কস্ট অফ ডেপ্রিসিয়েশন, সেটাকে আমরা হচ্ছে গিয়ে কিভাবে পাচ্ছি? ডেল্টা, যেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন রেট, যেটা দিয়ে পিকে যেটা আছে সেটাকে মাল্টিপ্লাই করে পাচ্ছি। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের টোটাল ডেপ্রিসিয়েশন কস্টটা ইন ডলার অ্যামাউন্ট। এন্ড দেয়ার ইজ অলসো অ্যানাদার কস্ট, দ্য প্রাইস অফ চেঞ্জ ইন দ্য ক্যাপিটাল, অর্থাৎ যে কস্টটা হচ্ছে গিয়ে ফার্ম লুজ করছে যখন অ্যাসেটের প্রাইসটা ফল করে। এক্ষেত্রে দেখবেন যে আপনারা যখন ইকুয়েশনটা দেখবেন, তখন আপনাদের কাছে জিনিসটা একটুখানি মিসলিডিং হতে পারে। মিসলিডিং হতে পারে এই সেন্সে, দেখেন আমরা এখানে কি বলছি যে আই পিকে এটা হচ্ছে কি ইন্টারেস্টের টোটাল কস্টটা, ডেল্টা পিকে এটা হচ্ছে কি ডেপ্রিসিয়েশনের টোটাল কস্টটা, আর আমরা বলছি যে ক্যাপিটাল স্টকের যে ভ্যালুটা বাড়ছে সেটা হচ্ছে কি ডেল্টা পিকে। হাউএভার এটাকে আমরা মাইনাস হিসেবে এক্সপ্রেস করছি। এই মাইনাস সাইনটা আপনাদের কাছে মিসলিডিং হতে পারে। হাউএভার এখানে আমি আগে থেকেই বলে রাখি, এখানে ডেল্টা পিকেটা যেটা, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আমাদের ইনফ্লেশনের পার্টটা এক্সপ্রেস করছে। ঠিক আছে, আমাদের এখানে দেখেন আইটা কি? আইটা কিন্তু নমিনাল রেট, তাই না? তাহলে অ্যাসেটের ভ্যালু যে ইনক্রিজটা হচ্ছে, সেটা কিসের জন্য হচ্ছে? ইকোনমিতে ইনফ্লেশনের জন্য হচ্ছে। অ্যাজ আ রেজাল্ট এটাকে হচ্ছে কি আমরা ইনফ্লেশনের কারণে ভ্যালুর যে চেঞ্জটা হচ্ছে সেই হিসেবে ধরবো। যদি আপনারা বইয়ের ল্যাঙ্গুয়েজটা খেয়াল করেন, বইয়ের ল্যাঙ্গুয়েজে এখানে দেখবেন যে দেখে মনে হবে যেন আমাদের ক্যাপিটাল গেইন হচ্ছে। আসলে প্রাইসটা যেটা বাড়ছে, এই প্রাইস রাইজটা হচ্ছে কি ডিউ টু উই আর considering the nominal rate instead of the real rate. ঠিক আছে, ইন্টারেস্ট রেট যেটা আছে আই, এখানে আমরা নমিনাল রেটটা কনসিডার করছি। এখানে আপনারা এক্সাম্পলটা দেখে নিয়েন। হাউএভার যদি আমরা হচ্ছে গিয়ে নমিনাল রেট থেকে সরাসরি হচ্ছে গিয়ে রিয়েল রেটে যেতে চাই, তাহলে কিভাবে যেতে পারি বলেন তো? আমরা তো এতক্ষণ বললাম যে আমরা হচ্ছে গিয়ে নমিনাল রেটটা দেখছি, তাই না? ইন্টারেস্ট রেটের নমিনাল রেটটা দেখছি। অ্যাজ এ রেজাল্ট ইনফ্লেশনের যে পার্টটা, সেটা হচ্ছে কি আমরা কনসিডার করছিলাম না। যদি আমরা রিয়েল রেট কনসিডার করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? ইনফ্লেশনের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। আমাদের সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে রিলেটিভ প্রাইসটা নিতে হবে, তাই না? আমরা ইনফ্লেশনের অ্যাডজাস্টমেন্ট কিভাবে করি? আমাদের হচ্ছে কি বাস্কেট অফ গুডস থাকে। আপনাদের স্ট্যাটিস্টিক্স এর কথা যদি চিন্তা করেন, তাহলে আমাদের বাস্কেট অফ গুডস থাকে। আমরা হচ্ছে কি সেই বাস্কেট অফ গুডস এর কম্পারিজনে রিলেটিভ প্রাইস সবসময় ক্যালকুলেট করি প্রতিটা প্রোডাক্টের, তাই না? আপনারা শিখেছেন না এই জিনিসটা? ইনফ্লেশনের ডিটেইল ক্যালকুলেশন কি আপনারা শিখেছেন? ম্যাম এখনো শেখা হয় নাই। ভবিষ্যতে শেখা হবে, মানে আছে সম্ভবত তো সিলেবাসে। কনজিউমার প্রাইস ইন্ডেক্স পড়ার সময় তো থাকার কথা, মানে ইন্টারমিডিয়েটে একটু একটু পড়ছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, সো এখানে আমরা যেটা হচ্ছে গিয়ে করব, যদি আমরা রিয়েল যে রেটটা সেটা ক্যালকুলেট করতে চাই, তাহলে হচ্ছে কি আমরা অ্যাকচুয়ালি রিলেটিভ প্রাইসটা নিব। সো ফার্স্ট অফ অল আমরা জানি যে আমরা ইনফ্লেশন রেটটাকে কি দিয়ে ডিনোট করি? পাই দিয়ে। সো আমরা হচ্ছে কি ডেল্টা পিকে ডিভাইডেড বাই পিকে, এইটা দিয়ে যদি হচ্ছে কি ডিভাইড করি, অর্থাৎ আমাদের যে চেঞ্জটা আসছে সেটাকে হচ্ছে গিয়ে আমরা অন্যান্য প্রাইসের রিলেটিভ হিসেবে নিচ্ছি, তাহলে আমরা কি পাবো? তাহলে হচ্ছে গিয়ে আমরা ইনফ্লেশন রেটটা পাবো, যেটা হচ্ছে গিয়ে পাই। দেন দ্য নমিনাল কস্ট অফ ক্যাপিটাল ইকুয়ালস, দেখেন আই প্লাস হচ্ছে কি ডেল্টা মাইনাস পাই। অ্যাকচুয়ালি উই আর
সাবট্রাক্টিং পাই ফ্রম নমিনাল ইন্টারেস্ট রেট আই, আর এর সাথে হচ্ছে কি আমরা ডেপ্রিসিয়েশনের যে পার্টটা সেটাকে অ্যাড করছি। ডেপ্রিসিয়েশনের পার্টটা ফার্মকে অ্যাড করতেই হবে, কারণ এই পার্টটা হচ্ছে গিয়ে ফার্মকে প্রতি বছরই রিপ্লেস করতে হবে, তাই না? এই পার্টটা যদি রিপ্লেস না করে তাহলে হচ্ছে গিয়ে তার ক্যাপিটাল স্টকের যে ক্যারিং ভ্যালুটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। অ্যাজ এ রেজাল্ট এই পার্টটা তাকে রিপ্লেস করতেই হবে, প্লাস হচ্ছে গিয়ে তার আরেকটা অ্যাডিশনাল কস্ট বিয়ার করতে হবে, যেটা হচ্ছে গিয়ে তাকে কাকে পেমেন্ট করতে হবে, যারা হচ্ছে গিয়ে ক্যাপিটালটা তাকে লেন্ড করেছে, ঠিক আছে, সে যার কাছ থেকে বড় করেছে তাদেরকে হচ্ছে গিয়ে এই পেমেন্টটা করতে হবে আই মাইনাস পাই ইন টার্মস অফ রিয়েল ইন্টারেস্ট রেট। সো আমরা যদি রিয়েল ইন্টারেস্ট রেটের পার্সপেক্টিভে চিন্তা করি তাহলে এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি পিকে, যেটা হচ্ছে গিয়ে আমাদের প্রাইস, টাইমস হচ্ছে গিয়ে আরটা হচ্ছে গিয়ে রিয়েল ইন্টারেস্ট রেট, প্লাস হচ্ছে গিয়ে ডেল্টাটা হচ্ছে গিয়ে আমাদের ডেপ্রিসিয়েশন রেট। So the real cost of capital equals actually PK divided by P times হচ্ছে গিয়ে R plus হচ্ছে গিয়ে ডেল্টা। এখানে জিনিসটা দেখে একটুখানি মানে কনফিউজিং মনে হতে পারে, however the main thing we need to remember is that we are going to actually calculate the price of capital in terms of relative price, not the nominal price. Nominal price যদি হয় তাহলে হচ্ছে কি আমাদের ইনফ্লেশনের অ্যাডজাস্টমেন্ট হবে না। যখনই হচ্ছে কি আমরা রিলেটিভ প্রাইসটা নিব তখনই আমরা কি করব, পি দিয়ে হচ্ছে কি এই টার্মটাকে ডিভাইড করব, ডিভাইড করলেই আমরা হচ্ছে কি যে রিলেটিভ প্রাইসটা আছে সেটা পেয়ে যাব। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। ম্যাম আমরা যখন নমিনাল কস্ট অফ ক্যাপিটাল বের করছি তখন আমরা ওখান থেকে ইনফ্লেশন বিয়োগ করছি কেন? ওখানে তো আমরা এই রিয়েল ইন্টারেস্ট রেট নিয়ে কাজ করছি না, আমরা তো নমিনালি বলছি, তাহলে ইনফ্লেশন অ্যাডজাস্ট করতে হবে কেন ওখানে? এটা যদি একটু ক্লিয়ার করতেন। ইনফ্লেশন অ্যাডজাস্ট করতে হবে কেন, মানে ইনফ্লেশন কেন অ্যাডজাস্ট করতে হবে? ইনফ্লেশন অ্যাডজাস্ট না করলে আপনি আপনার রিয়েল কস্ট কিভাবে পাবেন? আমাদের তো সব সময় হচ্ছে কি রিয়েল কস্টটাই কনসিডার করতে হবে। এই যে আমরা এখন যে স্লাইডটার মধ্যে আছি এটা সেকেন্ড লাইনটা যদি দেখি যে পিকে আই প্লাস জেল মাইনাস পাই, তো এটা তো আমি নমিনাল কস্ট হিসাব করছি না, তাহলে এখান থেকে আমি ইনফ্লেশনটা বাদ দিচ্ছি কেন? কারণ নমিনাল কস্টের মধ্যে ইনফ্লেশনটা কিন্তু শোনেন, ইনফ্লেশনটা কিন্তু দাঁড়ান, ইনফ্লেশনটা কিন্তু আমাদের আগেই ছিল, ঠিক আছে, ইনফ্লেশনটা আমাদের আগেই ছিল। কোনটা? এই যে মাইনাস ডেল্টা পিকে, আমি শুধু এটাকে ইনফ্লেশন রেট হিসেবে লিখেছি। আমি আপনাদেরকে শুরুতেই কি বললাম যে এখানে আমাদের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে যে যেটা ইন্টারেস্ট হিসেবে পেমেন্ট করা হচ্ছে, আরেকটা পার্ট হচ্ছে গিয়ে ডেল্টা, যেটা হচ্ছে গিয়ে আমাদের ডেপ্রিসিয়েশনটা মেজার করছি আমরা। আর এই পার্টটা কোনটা? এই পার্টটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল অ্যাসেটের প্রাইসের যে অ্যাপ্রিসিয়েশনটা হচ্ছে সেটা। এখানে কিন্তু এই টার্মটা আমরা নতুন ভাবে নিয়ে আসি নাই। আমি যখন রিয়েল কস্টটা কনসিডার করছি তখন হচ্ছে গিয়ে পি দিয়ে ডিভাইড করছি দুইটা পাশকেই, তাই তো? এখানে কিন্তু আমরা এখনো ডিভাইড করি নাই। যখনই আমরা রিয়েল টার্মটা পাবো, স্লাইডের ইকুয়েশনটাই আসলে ভালোভাবে বুঝিনি, ওইটা যদি একটু ক্লিয়ার করতেন তাহলেই হয়তো এটা ক্লিয়ার হয়ে যেত। এখানের এই স্লাইডের মধ্যে জাস্ট আমরা আমাদের কস্ট অফ ক্যাপিটাল গুলোকে সবগুলোকে একসাথে অ্যাড করেছি। কস্ট অফ ক্যাপিটালের তিনটা পার্ট। প্রথম পার্টে হচ্ছে গিয়ে আমাদের নমিনাল ইন্টারেস্ট রেটটা, যেটা আমরা যাদের কাছ থেকে বিজনেস ফার্ম হচ্ছে ক্যাপিটাল বড় করছে তাদেরকে পেমেন্ট করছে। সেকেন্ড পার্টটা হচ্ছে গিয়ে ডেপ্রিসিয়েশনের পার্ট। আর থার্ড পার্টটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল অ্যাসেটের স্টকের যে প্রাইসের চেঞ্জটা, সেটা এই প্রাইসের যে চেঞ্জটা সেটাই হচ্ছে গিয়ে আমাদের ইনফ্লেশন ইন্ডিকেট করছে। এবং যেহেতু এটা কস্ট, এই কারণে এটাকে আমরা নেগেটিভ মাইনাস সাইন দিয়ে এক্সপ্রেস করছি, ঠিক আছে? এই তিনটা মিলে হচ্ছে গিয়ে আমাদের নমিনাল কস্ট অফ ক্যাপিটাল। আন্ডারস্ট্যান্ড? ওকে ম্যাম। আর এখানে রিয়েল যেই পার্টটা সেটা পাওয়ার জন্য হচ্ছে কি আমাদের রিলেটিভ প্রাইসটা লাগবে। সো এই স্টেপটাতে এসে হচ্ছে কি আমরা রিলেটিভ প্রাইসটা পাচ্ছি যখন আমরা পি কে ডিভাইডেড বাই পি, এটা এখানে পি দিয়ে দুইটা পাশকে ডিভাইড করছি, তখন হচ্ছে কি আমরা রিলেটিভ প্রাইসটা পাচ্ছি। হাউএভার এই পর্যন্ত যে পার্টটা আছে, এই পর্যন্ত কিন্তু আমরা রিয়েল ইন্টারেস্ট রেটটা যেটা বা রিয়েল যেই কস্টটা ক্যাপিটালের সেটা তখনো পর্যন্ত পাইনি। এখানে আমরা কি করেছি, সিম্পলি হচ্ছে গিয়ে আমাদের যেটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল স্টকের প্রাইসের যে চেঞ্জ ছিল সেটাকে আমরা পাই দিয়ে রিপ্লেস করেছি, ঠিক আছে? এখানে আমরা পাই দিয়ে রিপ্লেস করেছি। আর আই থেকে পাই মাইনাস করলে হচ্ছে গিয়ে আমাদের রিয়েল রেট আসে। সো পিকে টাইমস হচ্ছে গিয়ে রিয়েল ইন্টারেস্ট রেট প্লাস হচ্ছে গিয়ে ডেল্টা। সো যখন আমরা রিয়েল কস্ট অফ ক্যাপিটালটা নিতে যাব তখন হচ্ছে গিয়ে ইন টার্মস অফ
রিলেটিভ প্রাইস কনসিডার করব, অ্যাজ এ রেজাল্ট টোটাল যে প্রাইস লেভেলটা আছে সেটা দিয়ে আমরা ডিভাইড করব, ইকুয়েশনের বাম পাশেও ইকুয়েশনের ডান পাশেও। ম্যাম পিকে আর পি কি একই প্রাইস কি ইন্ডিকেট করে না? না, এই মাত্রই বললাম আমাদের আপনাদের আসলে ওটা স্ট্যাটিস্টিক্স আপনারা যখন পড়বেন ইনফ্লেশনের জিনিসটা ডিটেইলসে ওখানে আপনারা পড়বেন, পড়লে তখন আরো ম্যাম ক্লিয়ারলি স্ট্যাটিস্টিক্স 1 এ ইনফ্লেশন নিয়ে একটু পড়েছিলাম, আমরা ওটা তো যখন হচ্ছে আমি বলি, আমি জাস্ট সিম্পলিফাইড ভাবে বলি, আমরা যখন হচ্ছে গিয়ে ইকোনমিতে কোনো একটা জিনিসের রিয়েল প্রাইস কনসিডার করতে চাই তখন সেটাকে আমরা হচ্ছে গিয়ে একটা রিপ্রেজেন্টেটিভ বাস্কেট অফ গুডস এর প্রাইসের পার্সপেক্টিভে কনসিডার করি। ওই বাস্কেট অফ গুডস এ কি কি থাকে? ওই বাস্কেট অফ গুডস এ হচ্ছে গিয়ে আপনার ইকোনমিতে যত ধরনের গুডস এন্ড সার্ভিসেস আছে সেগুলোর একটা একটা করে ইউনিট থাকে। সবকিছু হচ্ছে গিয়ে ওই বাস্কেটের মধ্যে আমরা পুট করি। পুট করার পরে আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে যে কোনো একটা কিছু নমিনাল প্রাইসকে ওই টোটাল বাস্কেট অফ গুডস এর প্রাইস দিয়ে ডিভাইড করে সেটা রিলেটিভ প্রাইসটা বের করি, যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে রিয়েল প্রাইস। আর যেটা হচ্ছে গিয়ে নমিনাল প্রাইস সেটা হচ্ছে গিয়ে ওই বাস্কেট অফ গুডস এর প্রাইস অ্যাডজাস্টমেন্ট করা ছাড়া যেই প্রাইসটা সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে নমিনাল প্রাইস। সো আমরা যখন কোনো একটা প্রোডাক্টের বা যখন কোনো একটা সার্ভিসের রিয়েল প্রাইস ক্যালকুলেট করতে যাব তখন হচ্ছে গিয়ে আমরা ওই যে রিপ্রেজেন্টেটিভ বাস্কেট অফ গুডসটা নিয়েছিলাম সেটা দিয়ে আমরা সবসময় সেটা প্রাইস দিয়ে সবসময় আমরা ডিভাইড করব। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে যদি আপনি একেবারে লেম্যানের ভাষায় বলতে চান। আর এই প্রসেসটা কিভাবে করা হয়, কেমন করে হচ্ছে গিয়ে আপনার এই ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করা হয়, বিভিন্ন ধরনের প্রাইস ইন্ডেক্স কিভাবে ক্যালকুলেট করা হয়, এটা ডিটেইলসে হচ্ছে গিয়ে আপনারা স্ট্যাটিস্টিক্সে পাবেন। ম্যাম স্ট্যাটিস্টিক্স 1 এ আমরা পড়েছিলাম PT1 মাইনাস PT ডিভাইডেড বাই PT ইজ ইকুয়াল টু ইনফ্লেশন। এটা হচ্ছে গিয়ে পাইয়ের যে রেটটা সেটা, ঠিক আছে, ওটা দিয়ে আপনারা যেটা ক্যালকুলেট করেছেন সেটা হচ্ছে পাই, ইনফ্লেশন রেট। Anyways, এটা হচ্ছে গিয়ে this is not the scope of economics to express the rate of inflation to you in terms of equation and those things, derivation, ওগুলো হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্সে আপনাদের পাওয়ার কথা। এখনো যদি না পান তাহলে ইনশাআল্লাহ ফিউচারে পাবেন, নো প্রবলেম। সো এখানে জাস্ট আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা হচ্ছে গিয়ে রিলেটিভ প্রাইসটা নিব, রিলেটিভ প্রাইসের জন্য আমরা হচ্ছে টোটাল প্রাইস লেভেল দিয়ে এটাকে ডিভাইড করছি, দ্যাটস ইট। ওকে, রিলেটিভ প্রাইস গুলা কি যে রিয়াল ওয়েজ কিংবা রিয়াল রেন্টাল প্রাইস এরকম রিয়াল কস্ট এইভাবে উইদাউট ইনফ্লেশন, ইনফ্লেশন ছাড়া যেই পার্টটা সেটা হচ্ছে রিয়েল পার্টটা, আর ইনফ্লেশনের অ্যাডজাস্টমেন্ট ছাড়া যেই পার্টটা সেটাকে আমরা বলি নমিনাল। অর্থাৎ ইনফ্লেশন অ্যাডজাস্ট করার পরে যেই ইন্টারেস্ট রেটটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে রিয়েল ইন্টারেস্ট রেট। আমাদের ইকোনমিতে রিয়েল ইন্টারেস্ট রেট রিপ্রেজেন্টেটিভ কোন রেট বলেন তো? ম্যাম ট্রেজারি সিকিউরিটি রেট গুলা? না, ওটা হচ্ছে রিস্ক ফ্রি রেট। রিস্ক ফ্রি রেট আর রিয়েল রেট কি সেম? না না ম্যাম, অবশ্যই না। আপনি যদি ট্রেজারি বিলের যে রেটটা আছে সেটা থেকে হচ্ছে গিয়ে ইন্টারেস্ট যেটা হচ্ছে গিয়ে আমাদের ইনফ্লেশনের যে অ্যাডজাস্টমেন্ট আছে সেটা বাদ দেন, তাহলে হচ্ছে গিয়ে রিয়েল রিস্ক ফ্রি রেট পাবেন। সো ইকোনমিতে যে কোনো রিয়েল রেট আপনাকে ক্যালকুলেট করতে হলে আগে হচ্ছে কি করতে হবে, আগে হচ্ছে ইনফ্লেশন রেটটা জানতে হবে। আপনি যদি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যান তাহলে দেখবেন যে ওখানে ইনফ্লেশন রেট দেয়া আছে। সো যদি আপনি ট্রেজারি বিলের টি বিলের রেট থেকে হচ্ছে গিয়ে ইনফ্লেশন রেটটা বাদ দেন তাহলে আপনি হচ্ছে রিয়েল রিস্ক ফ্রি রেট পাবেন। যদি আপনি ব্যাংকের ওয়েবসাইটে যান তাদের ক্যালকুলেশনের মধ্যে দেখবেন যে তারা কিভাবে ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করে, যদিও তারা ওইভাবে ডিটেলসে এক্সপ্রেস করে না। হাউএভার যেই রেটটা তারা হচ্ছে গিয়ে কাস্টমারকে চার্জ করে, যে রেটটা হচ্ছে গিয়ে কাস্টমার ব্যাংকে পেমেন্ট করে সেটার মধ্যে অবশ্যই ইনফ্লেশনের অ্যাডজাস্টমেন্ট থাকে। ইনফ্লেশনের অ্যাডজাস্টমেন্ট ছাড়া কোনো রেট হয় না। সো আমরা যে ইন্টারেস্ট রেট গুলো দেখি এগুলো সবগুলো হচ্ছে গিয়ে নমিনাল ইন্টারেস্ট রেট। আমরা কিন্তু রিয়েল ইন্টারেস্ট রেট ইন দা ইকোনমি কখনোই দেখতে পাই না। রিয়েল ইন্টারেস্ট রেট পাওয়ার জন্য আমাদেরকে অলওয়েজ ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ নমিনাল ইন্টারেস্ট রেটের সাথে ইনফ্লেশনের যে অ্যাডজাস্টমেন্টটা সেটা করতে হবে। আমরা যদিও বলছি যে অ্যাকচুয়ালি উই আর সাবট্রাক্টিং দ্য ইনফ্লেশন রেট ফ্রম দ্য নমিনাল রেট, ইট ইজ নট দ্যাট সিম্পল। ঠিক আছে, সিম্পল সাবট্রাকশনের থ্রুতে কিন্তু এই জিনিসটা করা যায় না। ওকে, সো যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে রিলেটিভ প্রাইস অফ ক্যাপিটাল লাগবে
তার সাথে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে কি রিয়েল ইন্টারেস্ট রেট আর হচ্ছে গিয়ে যে ডেপ্রিসিয়েশনের রেটটা আছে এই দুইটার কম্বাইন্ড রেটটা, সো এটা দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে আমরা রিয়েল কস্ট অফ ক্যাপিটাল পাবো। Now we want to calculate the profit rate. So profit টা আমরা কিভাবে পাই? যদি আমরা কোনো একটা জিনিসের প্রফিট ক্যালকুলেট করতে চাই তাহলে ডেফিনেটলি আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে গিয়ে রেভিনিউ থেকে কস্ট বাদ দিতে হবে। সো এখানে আমরা কি বলছি, এখানে আমরা হচ্ছে গিয়ে রিয়েল রেভিনিউ থেকে রিয়েল কস্ট বাদ দিচ্ছি সো দ্যাট উই ক্যান অ্যাকচুয়ালি ক্যালকুলেট দ্য রিয়েল প্রফিট রেট, তাই তো? এই কারণে রেভিনিউ যেটা আছে আমাদের বা রেটের যে ইনকামটা আছে সেটাকে হচ্ছে গিয়ে আমরা পি দিয়ে ভাগ করছি। একই রকম ভাবে এই পার্টটা আমরা একটু আগেই ডিরাইভ করে আসছি, যেটা হচ্ছে গিয়ে আমাদের রিয়েল কস্ট অফ ক্যাপিটাল ছিল, সো আমরা আমাদের রিয়েল রেভিনিউটা থেকে রিয়েল কস্ট অফ ক্যাপিটালটা বাদ দিচ্ছি। এই আর বাই পি যেটা, সেটা হচ্ছে গিয়ে আবার কি, সেটাকে আমরা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল হিসেবে ডিনোট করি। সো আমরা জাস্ট আর বাই পিটাকে এমপি কে দিয়ে রিপ্লেস করলাম, মাইনাস হচ্ছে গিয়ে আমাদের রিয়েল কস্ট অফ ক্যাপিটাল। এখন যদি প্রফিট রেট হচ্ছে কি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে, তাহলে ইট ইজ অ্যাকচুয়ালি ইন্ডিকেটিং যে ইনক্রিজিং দ্য কে ইজ প্রফিটেবল। তার কারণ কি, তার কারণ হচ্ছে যে 1 ইউনিট ক্যাপিটাল অ্যাড করার কারণে আমার বেনিফিট বা রেভিনিউ হচ্ছে কি হায়ার দেন দ্য কস্ট। On the other hand, যদি profit rate হচ্ছে কি less than 0 হয়, then it is indicating that adding the additional capital to the capital stock of the firm is going to actually not beneficial. So in that case, the firm is not going to increase its capital investment. It is as simple as that. So এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি আমরা কি করছি, আমরা হচ্ছে কি প্রফিট রেটটা ক্যালকুলেট করছি রিয়েল রেভিনিউ থেকে রিয়েল কস্ট বাদ দিয়ে। যদি আমরা পি দিয়ে ডিভাইড না করতাম তাহলে কি হতো, এটা হচ্ছে কি ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট ছাড়া যে অ্যামাউন্টটা সেটা আসতো। সো আমাদের রিয়েল যে রেটটা বা রিয়েল যে ইনকামটা হচ্ছে সেটা জানতে হলে হচ্ছে কি অবশ্যই ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এবং এই ক্ষেত্রে হচ্ছে আমাদের রিলেটিভ প্রাইস লেভেলটা লাগবে। আমি একটু 1 মিনিটের জন্য একটা ব্রেক নিচ্ছি, হ্যাঁ 1 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। আচ্ছা, তাহলে আমরা দেখছিলাম হচ্ছে কি কস্ট আর বেনিফিট। সো ইন টার্মস অফ হচ্ছে আপনার যারা রেন্ট করছে ক্যাপিটাল, তাদের জন্য ইনকামটা কোনটা, তাদের ইনকাম কোনটা বলেন তো? কস্টের পোর্শনটা। ম্যাম যারা ক্যাপিটাল রেন্ট দিচ্ছে তাদের জন্য ইনকাম হচ্ছে কস্টের পোর্শনটা, মানে ক্যাপিটাল যারা রেন্ট করতেছে তারা বড় করতে যে কস্ট হয় সেটা। তাহলে রেভিনিউ যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি শুরুতে, যেটা থেকে আমরা সাবট্রাক্ট করছি, এটা কার পার্ট? এটা হচ্ছে যারা রেন্ট করতেছে,
ক্যাপিটাল তাদের পার্ট, তাদের সোজা প্রফিট। ভাষায় বলতে গেলে এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এইভাবে আমরা সেপারেট করতে পারবো না। তার কারণ হচ্ছে এখানে পুরো পার্টটাই কিন্তু কার কাছে যাচ্ছে না, যে রেন্ট করছে তার কাছে যাচ্ছে না, ঠিক আছে? তো এইভাবে আমরা বলতে পারবো না। এখানে আমরা যদি কনসিডার করি তাহলে আরটা হচ্ছে গিয়ে শুধুমাত্র যারা ক্যাপিটাল ফান্ড লেন্ড করছে তাদের কাছে যাচ্ছে। আর এই বেনিফিট আর কস্ট দুটাই হচ্ছে গিয়ে আমরা বিজনেস ফার্মের পার্সপেক্টিভে কনসিডার করছি। সো এই যে পার্টটা এটা হচ্ছে গিয়ে বিজনেস ফার্মের বেনিফিট, আর এই পার্টটা হচ্ছে গিয়ে তার কস্ট। তার কস্টের মধ্যে যার কাছ থেকে সে ক্যাপিটাল বড় করছে তার কষ্টও আছে, আবার হচ্ছে কি তার নিজস্ব যে ডেপ্রিসিয়েশনের ব্যাপারটা আছে সেটাও আছে। এখন আমাকে বলেন যে ইজ দিস লাইক সো রেস্ট্রিক্টেড ইন দ্য ইকোনমি? আমরা যখন হচ্ছে গিয়ে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করব তখন কি the only option is to borrow the capital? না ম্যাম, Actually it is not as simple like we are looking here. যদি কোনো ফার্ম ডিসাইড করে যে সে হচ্ছে গিয়ে ফান্ড বড় করবে, দ্যাটস ওকে, যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে লোন। হ্যাঁ, আরেকটা পার্টও কিন্তু আছে, বিজনেস ফার্ম গুলো চাইলে কিন্তু তাদের নিজস্ব ক্যাপিটাল মার্কেট থেকে রেজ করতে পারে, তাই না? কিভাবে রেজ করবে সেক্ষেত্রে? ইকুইটি ফাইন্যান্সিং করবে। বাই ইস্যুইং দ্য শেয়ারস। তাহলে তারা কি করবে? তাহলে হচ্ছে তারা শেয়ার ইস্যু করবে, শেয়ার ইস্যু করে হচ্ছে গিয়ে মার্কেট থেকে তারা চাইলে ইকুইটি ক্যাপিটাল রেজ করতে পারে। সো আমরা যদি বলি যে কোন পার্টটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি যে ক্যাপিটাল লেন্ড করছে আর কোন পার্টটা হচ্ছে গিয়ে যে ক্যাপিটাল বড় করছে, তাদের কস্ট বা তাদের রেভিনিউ, তাহলে আমরা এটাকে এভাবে সেপারেট করতে পারবো না। হাউএভার ওয়ান থিং উই নো যে তখনই একটা বিজনেস ফার্মের জন্য অ্যাডিশনাল ইউনিট অফ ক্যাপিটাল অ্যাড করাটা বেনিফিশিয়াল হবে যখন হচ্ছে কি এই টোটাল রেভিনিউর পার্টটা হচ্ছে কি কস্টের চাইতে হায়ার হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রেভিনিউর যে টোটাল অ্যামাউন্টটা সেটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল দিয়ে। সো সোজা ভাষায় বলতে গেলে যখন হচ্ছে গিয়ে মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটালটা ফার্মের টোটাল কস্টের চাইতে হায়ার হবে তখন হচ্ছে গিয়ে ফার্ম কি করবে? তখন হচ্ছে গিয়ে ফার্ম নতুন করে বড় করবে। আর যখন হচ্ছে গিয়ে মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল নেগেটিভ হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে ফার্ম বড় করবে না। ওকে, ম্যাম যদি ফার্ম আমাদের নিজে ইকুইটি ইস্যু করে, ম্যাম এক্ষেত্রে আমাদের আমাদের খেয়াল রাখতে হবে যে এই ক্ষেত্রে ফার্ম হচ্ছে নিজে ইকুইটি ইস্যু করছে। হ্যাঁ বলেন। আমাদের 2 সেকশনের কিছু স্টুডেন্ট মনে হয় ক্লাসে অ্যাক্সেস পাচ্ছে না। আপনি যদি হচ্ছে মানে বের হয়ে গিয়ে আবার শুরু করতেন, মনে হয় কিছু প্রবলেম হচ্ছে ম্যাম। অ্যাক্সেস কেন পাবে না? আমার তো ওয়েটিং রুম অন করা না। ম্যাম লাস্ট উইকেও এই সমস্যাটা হয়েছিল। জাস্ট একটা মিনিট। ওয়েটিং রুম তো দেখাচ্ছে না। যদি অ্যাক্সেস না পায় তাহলে সেটার একটা মাত্র কারণ থাকতে পারে যে তারা ওয়েটিং রুমে আছে, এছাড়া আর কি কারণ? আচ্ছা, এনিওয়েজ আমি মিটিং এন্ড করছি, কিন্তু একবার আমি যদি মিটিং এন্ড করি তাহলে কিন্তু আমার আবার রিজয়েন করতে ডিফিকাল্ট হবে। সো তাদেরকে আপনারা বলে দেন যে যেন তারা হচ্ছে মিটিং এর আইডি আর পাসওয়ার্ডটা টাইপ করে মিটিং এ ঢুকে রাদার দ্যান ক্লিকিং অন দ্য লিংক। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। তাহলে এটা কমিউনিকেট করে দেন। যদি তারপরেও অ্যাক্সেস না পায় তাহলে আমি মিটিং এন্ড করে আবার শুরু করব, কারণ অলরেডি 1 ঘন্টা চলে গিয়েছে। এখন যদি আমি মিটিং স্টপ করি তাহলে দেখা যাবে যে 1 ঘন্টার এই জিনিসটা রেকর্ডটা রিট্রিভ করতে বেশ খানিকটা সময় লেগে যাবে। সো একটু ইনফর্ম করেন, আমি অপেক্ষা করছি। আমাকে জানান যে ওরা জয়েন করতে পারছে কিনা আইডি আর পাসওয়ার্ড দিয়ে। ম্যাম আপনি চাইলে কিন্তু পাসওয়ার্ডটা মানে অফও করে দিতে পারেন, কারণ অনেক সময় হচ্ছে কি না, আমি পাসওয়ার্ড অফ করতে চাই না। পাসওয়ার্ড অফ করার কিছু ড্রব্যাকস আছে, সো আই ডু নট ওয়ান্ট টু টার্ন অফ দ্য পাসওয়ার্ড। ওকে ম্যাম।
ম্যাম ওরা বলতেছে যে আইডি এবং পাসওয়ার্ড দিয়েও ট্রাই করে দেখছে কিন্তু হয় নাই। আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ট্রাই করেও ঢুকতে পারছে না? না ম্যাম। কয়জন আছে এমন? ম্যাম সি সেকশনে 4 জন 5 জন হবে। তারা কি মিটিং এর ইনভিটেশন পেয়েছে? ম্যাম জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করতেছি। ম্যাম পাইছিল বলতেছে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মিটিং এন্ড করে আবার স্টার্ট করছি, আপনারা অপেক্ষা করেন, 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগতে পারে। ঠিক আছে ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ওকে, নো প্রবলেম।